আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশে যেন শান্তি আসে, দেশে যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে, যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যভিচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু কোরবানি। ব্যক্তি উদ্যোগেও বর্জ্য সরানো হচ্ছে। ৮ ঘন্টার মধ্যে অপসারণে তৎপর 2 সিটি। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি। গোপালগঞ্জের বেদগ্রামে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস। ঘটনাস্থলে মারা গেছেন 5 জন, আহত 25। সপরিবারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমান। দোয়া মোনাজাতের পর শ্রদ্ধা নিবেদন। দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন। ঐতিহাসিক শোলাকিয়া ও গোরে শহীদ ময়দানে বিপুল মুসল্লির নামাজ আদায়। আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া। আল্লাহ তোমার সন্তুষ্টিতে তোমার নামে কুরবানি করার জন্য তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমাদের এই কুরবানিকে পুরস্কারের বাহন বানিয়ে দাও। পশু কোরবানির পরপরই শুরু হয়ে গেছে চামড়া সংগ্রহ। অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশে হলে সিন্ডিকেটে ভরা। 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবে? ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। পশু কোরবানি নিয়ে বিজেপি সহ হিন্দুত্ববাদী গোষ্ঠীর কড়াকড়িতে আতঙ্ক। ঈদ মুবারক। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীল আকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালেই জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। দায়িত্ব পালন করে মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে।
বাবা মা নেই, বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি। হামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়েছিল। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা। অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্যাগের দীক্ষায় পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন সড়ক কিংবা অলিগলিতে চলছে পশু কোরবানি। মুসল্লিরা বলছেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই এই ত্যাগ। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। পবিত্র ঈদুল আজহা, ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা। একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই। ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতে। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করব সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করে। এমনি তো আমরা জাতি কষাইতো না, এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ ফুর্তিতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য বর্জ্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলারদের বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দিন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আরও 25 জন আহত হয়েছেন। বেলা 11:15টার দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দোলা পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী ও মোটরসাইকেলের 2 আরোহী। আহত 25 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে বাসের যাত্রীর এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুর্ঘটনা বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। ঈদের দিন খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, তো নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আর যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের শারীরিক অবস্থা আপনি কেমন জানতে পেরেছেন?
মারফি, আপনি যেমনটি বলছিলেন আসলে একটি দুঃখের বিষয় যে আজকে এই সমস্ত পরিবারে তো আসলে সুখের কথা ছিল, তারা ঈদের দিনে বাড়ি যাচ্ছিল, কিন্তু সেই যে সুখ, সেই সুখটি তাদের পথিমধ্যেই তাদেরকে শেষ হতে হয়েছে। আপনি জানেন যে গোপালগঞ্জ ঢাকা খুলনা যে মহাসড়ক, এই মহাসড়কটি আসলে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি বিষয়। কিছুক্ষণ আগেই এই সড়কেই পাঁচটি প্রাণ ঝরে গিয়েছে, আহত হয়েছে 25 জন। যারা আহত হয়েছে তাদের সম্পর্কে আমরা যতদূর জানতে পেরেছি, তাদের কারো কারো অবস্থা সংখ্যাজনক, হয়তোবা মৃতের সংখ্যা আরও বাড়লেও বাড়তে পারে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে আরও নাকি একজন মারা গিয়েছে, তবে তার সত্য আমরা এখন পাইনি। তবে সব মিলিয়ে যারা আহত রয়েছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো মারা যেতে পারে। আর সব মিলিয়ে এর আগে ঘটনা ঘটার পরপরই গোপালগঞ্জ এই স্থানীয় যিনি এমপি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে তার জন্য তারা যে সমস্ত পদক্ষেপ নেয় সেই সমস্ত পদক্ষেপ নেবে। মারফি। মোজাম্মেল, ধন্যবাদ আপনাকে। ঈদের আনন্দের সঙ্গে রাজধানী জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতার বিশাল কর্মযজ্ঞ। পশু কোরবানির পরপরই নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে 2 সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী। সকাল থেকে ঢাকা শহরের অলিগুলি, প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পশুর হাট ও আবাসিক এলাকায় চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম, যা পরবর্তীতে নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক STS গুলোতে। এরপর এসব বর্জ্য চলে যাবে ল্যান্ডফিলে। এই কর্মযজ্ঞের সাথে জড়িত সবার ছুটিও বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে, ঈদের দিন থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা 3 দিন। দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে। ঈদের তো বন্ধ পাইতাছি না, সারা বছর কাজ করে যদি আমরা যদি বন্ধ না পাই তাহলে কি লাভ হইলো? আমরা একটু গরু মাংস খাইতে পাই না, কিছু পোলা বানো খাইতে পাই না। পরিবারের কথা মনে করলে কি করবো? এই কাম করে দেওয়া কোনো সময় পাওয়া যায় না, অনেক ঝামেলা। পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে করে রাখতে চাই। কোরবানির বর্জ্য পরিষ্কার অভিযানের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। নগরীতে কোরবানির বর্জ্য পরিষ্কার অভিযানের খবরটি আমাদের বিস্তারিতভাবে জানাবেন এবং সিটি কর্পোরেশন কতটা তৎপর এ বিষয়টিও জানাবেন। মারফি, এখন পর্যন্ত রাজশাহী মহানগরীর অলিগলিতে যেখানে কোরবানি দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা যেখানে কোরবানি শেষ হয়েছে সেখানকার যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো আসলে তারা নিয়ে যাচ্ছেন এবং যে এলাকায় আসলে কোরবানি দেওয়া হয়েছে সেই এলাকার যারা বাসিন্দা রয়েছেন সে বাসিন্দারা কিন্তু বর্জ্য পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন এবং তারা সেখানকার রক্ত বর্জ্যগুলো ড্রেনে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করছেন। সেই সাথে সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের যে ব্লিচিং পাউডার রয়েছে সেই ব্লিচিং পাউডারগুলো কিন্তু ছেটাচ্ছেন এবং এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনে মোট 1237 জন পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু এই বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছেন। রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার বর্জ্যগুলো তারা যে সেকেন্ডারি পয়েন্ট রয়েছেন সেখানে নিয়ে গিয়ে আসলে স্তূপ করছেন। রাজশাহী সিটি কর্পোরেশন জানিয়েছে 8 ঘন্টার মধ্যে রাজশাহী মহানগরীর সকল বর্জ্য অপসারণ করা হবে এবং এই সেকেন্ডারি পয়েন্ট থেকে কিন্তু সন্ধ্যার দিকে ট্রাকে করে ময়লার যে ভাগাড় রয়েছে রাজশাহী সিটি হাট এলাকায় সেখানে নিয়ে গিয়ে কিন্তু ফেলা হবে। এখন পর্যন্ত যতটুকু দেখতেই পাচ্ছি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় যারা কোরবানি দিয়েছেন তাদের মধ্যে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোট 82,000 পরিবারকে ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। সেই ব্লিচিং পাউডারগুলো মূলত এই যেখানে কোরবানি দেওয়ার স্থানগুলোতে পানি দিয়ে ধুয়ে তারপরে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে ছেটানো হচ্ছে এবং এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে সব এলাকাগুলোতেই রাস্তাঘাট থেকে কিন্তু বর্জ্যগুলো অপসারণ করে ভ্যানে তুলছেন, ভ্যান থেকে তারা সেকেন্ডারি পয়েন্টে নিয়ে যাচ্ছেন এবং সেই সেকেন্ডারি পয়েন্টে স্তূপ করে রাখার পরে সন্ধ্যার দিকে কিন্তু সেগুলো ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। মারফি। তারেক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। মৌসুমী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে বাজার। চামড়া নিয়ে এসে হতাশা প্রকাশ করছেন। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যবসা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিয়ে যাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার চামড়া বিক্রির অস্থায়ী কেন্দ্র, সেখানে ন্যায্য দামে নিশ্চিত হচ্ছে না। সাধারণ মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 বর্গফুট হয়ে থাকে। সেই হিসেবে ঢাকার ভেতরে এর দাম দাঁড়ায় 900 থেকে 1500 টাকা, ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়, কারণ লবণ এবং রাসায়নিকের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামে চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে। এদিকে দাম নির্ধারণ করা হলেও তদারকি করছে না কোনো প্রতিষ্ঠানই। চামড়া কোনো দামই বলে না। এই যে 500 টাকা কয়, 400 টাকা, আবার ইশারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয়। 400-300 টাকা 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবো? চামড়া সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যেতে চাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, ঈদ মোবারক। চামড়ার দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চামড়ার যে মূল্য নির্ধারণ হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং তার সঙ্গে যে আজকে সকাল থেকে যে বাজার বা এই যে বিক্রি হচ্ছে তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, কারণ সকাল থেকে চামড়ার যে নির্ধারিত মূল্য সেটি কার্যকর হচ্ছে না। আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গা থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসছেন, কিন্তু সেই চামড়ার যে দাম সেটি তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। যারা এখানে চামড়া নিয়ে আসছেন, বড় বড় চামড়া, সেই চামড়াগুলো তারা সরকার নির্ধারিত মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা যেটি বলছেন যে সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট গরুর চামড়া 62 থেকে 68 টাকা, কিন্তু সেই দামে যদি হয় তাহলে একটি চামড়ার দাম অন্তত পক্ষে 1300 টাকা বড় চামড়ার দাম হওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না। বা এখানে যারা এখানে রয়েছেন তারা যেটি বলছেন যে বিভিন্ন কারণে, অর্থাৎ এখানে লবণের দাম বেশি এবং রাসায়নিকের দাম বেশির কারণে কিন্তু এইখানে তারা ন্যায্য বা প্রকৃত যে দামটি সেটি তারা পাচ্ছে না। এখানে যারা চামড়া কিনছেন তারা বলছেন যে এবার মূল্য আসলে বেশি করে নির্ধারণ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশি করে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে কারণে তারা সেই দামে চামড়া কিনতে পারছেন না। একটি গরুর চামড়া গড়ে যেটি আমরা দেখতে পেয়েছি 400 থেকে 500 টাকার মধ্যে বেশি চামড়া কেনা হচ্ছে, 600 টাকা এবং 700 টাকায় খুব স্বল্প সংখ্যক চামড়া বিক্রি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যতই দিন গড়াচ্ছে তত কিন্তু চামড়ার মানও খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ চামড়ার মান যদি আরেকটু বেলা গড়ায় তাহলে কিন্তু মাল নষ্ট হলে চামড়ার দাম হয়তো আরেকটু পড়ে যাবে। অর্থাৎ এখানে যারা আড়তদাররা এসেছেন বা ট্যানারি মালিকরাও 2-1 এসেছেন, তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে চামড়ায় লবণ মিশ্রণ করতে হবে। লবণ মিশ্রণ করলে চামড়াটি হয়তো ভালো থাকবে, তখন দামটা একটু ভালো পাওয়া যাবে। তদারকির ব্যবস্থা যদি বলি তাহলে কিন্তু তদারকি নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মূল্য কার্যকর হচ্ছে কিনা সরকারের কোনো সংস্থা কিন্তু সেটি তদারকি করছে না। মারফি। রিমন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবারও কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবরই আপনাদের জানাবো। নাটোর থেকে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, ঈদ মোবারক আপনাকে। চামড়া কেনা বেচার শুরু চিত্রটা কেমন দেখছেন এবং আড়তে চামড়া আসা নিয়ে কি আড়তে চামড়া আসা শুরু হয়েছে কিনা? মারফি, ঈদ মোবারক। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত চকবদ্যনাথে। চকবদ্যনাথে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং নাটোরের আশপাশ থেকে চামড়া আসা শুরু হয়েছে এবং শুরুর দিকে কিন্তু প্রত্যাশিত দামেই আসলে বিক্রেতারা চামড়া বিক্রি করতে পারছেন। এখানে ক্রেতারা যে কথাটা বলছেন যে আজ বেলা যতই গড়িয়ে যাবে ততই কিন্তু এই চামড়ার আড়তে ক্রেতা বিক্রেতা এবং মৌসুমী ব্যবসায়ীদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠবে। বেলা 4টা নাগাদ একেবারে এই পুরো অঞ্চল 200টি আড়ত একেবারে জমজমাট হয়ে উঠবে, তখন কিন্তু বেচা কেনা একেবারে পুরো দমে শুরু হবে। এখানে চামড়া ব্যবসায়ী নেতারা যে কথাটি আমাদের বলছেন যে এবার ঈদে 10 থেকে 12 লাখ পিস পশুর চামড়া এই আড়ত থেকে সংগ্রহ করবেন এবং তারা বলছেন এখানে
এখানে 35 থেকে 40 জেলার চামড়া এখানে জড়ো হবে। সেই চামড়াগুলো লবণজাত করে গুদামগুলোতে রাখা হবে এবং ঢাকার ট্যানারির মালিকরা পরবর্তীতে এখান থেকে চামড়া নিয়ে চলে যাবেন। তবে এ বছর যেহেতু লবণের দাম কিছুটা বেশি, যেখানে লবণের দাম ছিল বস্তাপতি 850 টাকা 900 টাকা, সেখানে এখন বস্তাপতি লবণের দাম 1100 টাকা। এই জন্য চামড়া সংরক্ষণে কিছুটা বেশি খরচ পড়বে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন এবং তারা বলছেন যে বিগত 3-4 বছর ধরে চামড়ার আড়ত সরগরম হয়ে উঠছে এবং চলতি বছরেও তারা নগদ দামে চামড়া কেনাবেচা করবেন এবং চামড়ার ব্যবসা ভালো হবে বলে এখানকার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। মারফি। জি নাজমুল, শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার ঈদ বিনোদনের খবর আপনাদের জানাবো। জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ঈদ মোবারক আপনাকে। বিজয়, চিড়িয়াখানায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ঈদ মোবারক মারফি। চিড়িয়াখানায় এখন যেহেতু ঘড়িতে সময় 2টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত আসলে তেমন খুব একটা বেশি দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি না। তবে এবারের চিড়িয়াখানার সব থেকে বড় আকর্ষণ যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এবারের যে ভাইরাল একটি মহিষ রয়েছে ডোনাল্ড ট্রাম্প, যেটি নাম দেওয়া হয়েছে, সেটি কিন্তু চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে প্রদর্শনের জন্য। আপনি হয়তো একটু আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। চিড়িয়াখানায় কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পকে আনা হয়েছে এবং চিড়িয়াখানার মধ্যে যে সকল মানুষজন আসলে এই আজকে ঈদের দিনে ঘুরতে এসেছেন তারা অন্যান্য পশু পাখি বা দেখার পাশাপাশি কিন্তু এই মহিষটিকেও দেখতে আসছেন এবং তারা খুব উৎসাহ নিয়ে আসলে এই ডোনাল্ড ট্রাম্পটি দেখতে আসছেন। তবে এখন পর্যন্ত আমি দর্শনার্থীদের তেমন খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না। তবে বেলা গড়ার সাথে সাথে আজকে ঈদের দিনে মানুষজন এই চিড়িয়াখানাতে ঘুরতে আসবে, যেহেতু এটি ঢাকার মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র। যেহেতু ঢাকায় বিনোদন কেন্দ্রের খুবই অভাব বলা চলে, চিড়িয়াখানাটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র। সেই জন্য আসলে আমরা প্রত্যেক বছরই চিড়িয়াখানায় প্রচুর মানুষজন দর্শনার্থী ঈদের যে ছুটি সেটি যারা ঢাকাবাসী রয়েছে তারা এই ঈদের ছুটিটি এই চিড়িয়াখানায় এসে অনেকেই কাটায়, ঘুরতে আসে, দেখতে আসে। বিভিন্ন ধরনের প্রাণী, শিশুদেরকে আসলে মূলত এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয় বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করে দিতে এবং বিরল কিছু প্রাণীর সাথে আসলে তারা দেখতে নিজ চোখে তারা আসলে চিড়িয়াখানায় আসেন। মারফি। বিজয়, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজধানী জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষেই প্রধানমন্ত্রী যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে শাহিত তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান প্রয়াত পিতামাতার সমাধিতে। মোনাজাতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সীমিত পরিসরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ করেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে। সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে জিয়া উদ্যানের একপাশে অপেক্ষমান সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যান বনানী কবরস্থানে। প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। এরপর বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন সরকার প্রধান। পরে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীকে এবং সারা পৃথিবীর মিল্লাতে ইসলামিয়া মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছি। দেশের উন্নতি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য মঙ্গল কামনা করে আজকে আমরা দোয়া করেছি। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতীয় ঐক্যের জন্য
সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, ত্যাগ ও উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহ, মসজিদ, ময়দানে নামাজে অংশ নেন মুসল্লিরা। দেশের অন্যতম বৃহৎ দুটি জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ মাঠে। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়ায় 199তম জামাতে অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালু করা হয়। রোজার নামাজের মধ্যে আসি, বরকি ঈদের নামাজও আসি, 3 বছর যাবত ধরে এখানে আসলাম, নামাজ পড়লাম, খুব আনন্দ পাইলাম। বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় শুরু হয় জামাত। নামাজ পড়ান মাওলানা মতিউর রহমান। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এখানে খুব ইচ্ছা ছিল একটা ঈদ করার, অনেক লাখ লাখ মানুষের সাথে ঈদ করার, তো এই ঈদ করে অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে। ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এই দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ বড় ময়দানে আসতাম, এখনো আসছি। বাবা নাই, তারপরও ভাইরা আমরা সবাই আসি। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। সবাইকে ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা ময়দানে সকাল 7:30টায়। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বয়স্কদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই ঈদ ত্যাগের ঈদ। আমরা চাই এ দেশ শান্তি সমৃদ্ধি ভরপুর হোক। প্রত্যেক বছর যেমন এভাবে ঈদে আমাদের সব মুসলিম ভাই একসাথে জামাত পড়তে পারি, ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের শিক্ষা দিয়ে যাতে আমরা বিদায় নিতে পারি। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত হয় শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে। এছাড়া টিকাপাড়া মহানগর ঈদগাহ ও বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় খুলনার টাউন জামে মসজিদে প্রধান জামাতে পরিবার পরিজন নিয়ে নামাজে অংশ নেন মুসল্লিরা। পরে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমান ঈদগাহ ময়দানে। বৈরী আবহাওয়ার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। রংপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ঈদের নামাজ আদায় করেন। এদিকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার ঈদের জামাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, নাটোর সহ দেশের অন্যান্য স্থানেও ঈদ উদযাপিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি দিচ্ছেন মুসল্লিরা। তাপস সরকার, যমুনা নিউজ। হাম এবং উপসর্গে বরিশালের শেরি বাংলা মেডিকেলে প্রাণ গেছে আরও এক শিশুর। রাজধানীর হাম পরিস্থিতি সম্পর্কে জানাতে মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আজকেও তো নতুন করে একজন রোগী মৃত্যু হয়েছে বরিশালে। তো আপনি যেখানে রয়েছেন মহাখালীর ডিএনসিসির বিশেষায়িত হাসপাতাল, সেখানে চিত্রটা আমাদেরকে জানাবেন। নতুন করে কতজন হাম আক্রান্ত রোগী আজকে ভর্তি হয়েছে?
মারফি, গত ঘন্টায় ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ছিলাম। এই মুহূর্তে আমি সংক্রামক ব্যাধি যে হাসপাতাল সেখানে আছি। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। এখানে হামের রোগী 70 জনই হামের রোগী। গত 24 ঘন্টায় 10 জন এই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে বা হাম নিয়ে ভর্তি হয়েছে। সেই জায়গা থেকে বলতে পারি গত ঘন্টায় যে ডিএনসিসি হাসপাতালের পরিস্থিতি জানাচ্ছিলাম, সেখানে প্রায় 325 জন হামের রোগী ভর্তি ছিল এবং গত 24 ঘন্টায় ওই হাসপাতালটিতে 90 জন রোগী ভর্তি হয়েছে। এবং আমরা যতক্ষণ ছিলাম তখনও কিন্তু দেখেছি প্রায় 3 থেকে 4 জন হামের রোগী ভর্তি হয়েছে ওই 90 জনের বাইরে। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু সংখ্যাটি বাড়ছে, ওঠানামা করছে। আবার যারা মোটামুটি স্থিতিশীল অবস্থায় আসছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু হামের যে পরিস্থিতি, যা স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বলা হচ্ছে যে এখন কিছুটা কমতির দিকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে ঈদে কিন্তু প্রায় 1 কোটির উপর মানুষ রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলাতে গিয়েছে, বিভিন্ন প্রান্তে গিয়েছে। ধারণা করা হচ্ছে বা বিশেষজ্ঞদেরও শঙ্কা যে ঈদের পর এই হামের প্রকোপটা আরো ভয়াবহভাবে ছড়াতে পারে। এবং সেই জায়গা থেকে বরাবরই বিশেষজ্ঞরা বলে আসছেন যে যাতে করে সেই সতর্কতাটা নেওয়া সম্ভব হয়। তবে যেহেতু ঈদের ছুটি, সবাই বাড়িতে গিয়েছেন, ফলে যাতে অন্তত ব্যক্তিগত সতর্কতাটা নেওয়া সম্ভব হয়, মাস্ক পরা সম্ভব হয়, বাইরে থেকে এসে ভালোভাবে হাত মুখ ধোয়া, সেই সতর্কতাগুলো মেনে চলতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঐশী, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন, হাম ইস্যুতেও জানান প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7:30টার দিকে এমটি মেঘনা ট্রেডার জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড। আগুন নেভাতে কাজ করছে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্তা। দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে জাহাজের 22 জন ক্রুকেই উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে 10,000 টন পাম অয়েল রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। বাংলাদেশের পাশাপাশি ভারতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশজুড়ে বড় বড় মসজিদ ও ঈদগাহে জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাজধানী নয়াদিল্লির জামা মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। পশ্চিমবঙ্গের কলকাতায় এবার ঐতিহ্যবাহী রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক নেতারা। তবে পশু কোরবানি ঘিরে বিভিন্ন রাজ্যে কড়াকড়ির কারণে আতঙ্কেও রয়েছে। আগ্রায় ঐতিহাসিক তাজমহলের সামনে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় রাজধানী নয়াদিল্লির জামা মসজিদেও ছিল উপচে পড়া ভিড়। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে। আল্লাহর কাছে আমার একমাত্র প্রার্থনা, আমাদের দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই সুখী হোক। সকাল থেকেই কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। ইতিহাসে প্রথমবারের মতো রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় কলকাতার প্রধান ঈদ জামাত। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সমস্ত গাইডলাইন সরকারের মেনে আমরা আজকে এই ঈদের ঈদুল আজহার নামাজকে অনুষ্ঠিত করলাম। এই ঈদের নামাজ আদায় করে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও এরকম আমরা শান্তি বজায় রাখবো।
ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব মুখর পরিবেশে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে ভারতের অন্যান্য প্রান্তেও। শুধু মুম্বাই, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা মসজিদ ও ঈদগাহে ছিল উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ রাজনৈতিক নেতারা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ভারতের অধিকাংশ অঞ্চলে বৃহস্পতিবার উদযাপিত হলেও জম্মু কাশ্মীরের কিছু এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে বুধবারই পালন করা হয়েছে ঈদ উল আজহা। নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধ্যমতো পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গে গরু কোরবানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় অনেকেই ছাগল ও দুম্বা কোরবানি দিয়েছেন। তবে দিল্লি সহ বিভিন্ন স্থানে পশু কোরবানির উপর কড়াকড়ি আরোপের কারণে আতঙ্কিত সেখানকার অনেক মুসলমান। ঈদের আগে মুম্বাইয়ের পুনাম ক্লাস্টার হাউজিংয়ে কোরবানি দেওয়ার জন্য বেশ কয়েকটি ছাগল কিনে আনেন সেখানকার মুসলিম বাসিন্দারা। এ সময় তাদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় কোরবানির পশু। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে অন্তত 2 জনের। বুধবার মাদক পাচারের অভিযোগে নৌযানটিতে হামলা চালানো হয়, যার ভিত্তিতে প্রকাশ করেছে ইউএস সাউদার্ন কমান্ড। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই রুট দিয়ে মাদক পাচারের খবর মিলেছিল, তারই ভিত্তিতে চালানো হয়েছে অভিযান। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে আরও একটি নৌযানে হামলা চালায় ওয়াশিংটন, যাতে নিহত হয় আরও 2 জন। মাদক পাচার রোধে গেল বছর সেপ্টেম্বর থেকে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে অভিযান শুরু হয় অঞ্চলটিতে, যাতে এখনো পর্যন্ত 194 জন প্রাণ হারিয়েছেন। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। চেনা মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে আবারও সাফ মিশনে নেমেছে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচে আফিদাদের প্রতিপক্ষ মালদ্বীপ। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে শুরু করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রতিপক্ষ মালদ্বীপ শুরুতেই ভারতের কাছে তারা হজম করেছে 11টি গোল। সেই বিধ্বংসী হার যেন অনেকটাই তছনছ করে দিয়েছে মালদ্বীপের রক্ষণ ভাগকে। তাদেরও লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে যাবার। অন্যদিকে দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাটলার শিষ্যরা। ডন বস্কো মাঠে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেন লাল সবুজের প্রতিনিধিরা। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।